আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি ঘটে যায় নেত্রকোনার একটি হাসপাতালের মর্গে। তো আপনারা অনেকেই মর্গে ঘটনা শুনতে চান, তো এই কারণে আজকে এই মর্গে ঘটনাটি নিয়ে আসা। আজকের ঘটনাটি আমাদেরকে দিয়েছেন নেত্রকোনা থেকে একজন ভাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শফিক। শফিক ভাই আমাদের মাঝে খুব ভয়ঙ্কর একটি মর্গে ঘটনা উপস্থাপন করেছেন। তবে উনি ওই যে মর্গের যে হাসপাতালটা ছিল ওই হাসপাতালটার নাম সঙ্গত কারণে তিনি বলতে নিষেধ করেছেন। তো আমি এখন এই মুহূর্তে আর কোনো রকমের দেরি না করে চলে যাচ্ছি মূল ঘটনাটিতে। সময়টা ছিল 1998 সাল। ওই হাসপাতালে যিনি মর্গের দায়িত্বে ছিলেন উনি কিন্তু ডুম নন, জাস্ট দায়িত্বে ছিলেন। তো উনি ওই হাসপাতালের মর্গে যে লাশগুলো আসতো ওই লাশগুলোর হিসাব নিকাশ, তাদের ঠিকানা, বাবা মায়ের নাম, লাশের যে নাম ছিল, এরকম তথ্য উপাত্ত সে মানুষের কাছ থেকে রাখতো, তার দায়িত্ব ছিল এটা। আর একটা লাশের পোস্টমর্টম হওয়ার পর লাশটা কোথায় যাবে, কোন জায়গায় তাকে দাফন করা হবে, এটাও কিন্তু তাকে সংগ্রহ করে রাখতে হতো। সেটা কখনো ওই মেডিকেলের স্টুডেন্টের হাতে চলে যেতে পারে, আবার বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে যেতে পারে, সেটাও কিন্তু তাকে খবর রাখতে হতো। তো উনি একটা সময় টানা 3-4 দিন অসুস্থ ছিলেন, যার কারণে তিনি ওই হসপিটালের মর্গে 3-4 দিন যেতে পারেননি। তিনি তখন এতটাই অসুস্থ ছিলেন যে ডিউটিতে যাওয়া ওনার জন্য একটা বাধ হয়ে দাঁড়িয়েছে। আবার ওই সময়টা তখন ছিল যে রোজাইদের আগের সময়টা, যে সময়টাতে ডাক্তার, নার্স তারা ছুটিতে অনেক চলে গিয়েছিল এই সময়টাতে আর কি। তো তখন যে ওনার ডিউটিটা কেউ একজন করে দিবে, তখন এমন কোনো লোককেও কিন্তু পাওয়া যাচ্ছিল না। তো এই কারণে তিনি কোনো রকমের উপায় না পেয়ে ওনার ছেলেকে বলেন যে, তুমি একটা কাজ করো, আজকে আমি যেখানে আজকে পাহারা দেই, হিসাব নিকাশ রাখি লাশের, ওইখানে তোমার ভিতরে যেতে হবে না, তুমি আমি যে বাইরে যে বসি চেয়ারটাতে, তুমি ওই চেয়ারে গিয়ে একটু বসবা এবং বসে তুমি ওইখানে খেয়াল নজরটা ঠিকমতো রাখবা। আর কিছু করতে হবে না, কেউ যদি কিছু বলেও করার জন্য তাহলেও কিছু করবা না। তো ওই মর্গের যিনি দায়িত্বে ছিলেন ওনার নাম হচ্ছে নারায়ণ বারণী এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই। তো নারায়ণ পারই কিন্তু দীর্ঘদিন যাবৎ ওই মর্গে তিনি ডিউটি করেন, যেহেতু উনি ওই এটার আন্ডারে ছিলেন। তবে মজার বিষয় হচ্ছে যে নারায়ণ পারইর সাথে কোনো দিন কোনো রকমের ঘটনা ঘটেনি, তবে মর্গে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে গিয়ে থাকে, তবে নারায়ণ পারইয়ের চোখে কিন্তু এরকম কোনো ঘটনা পড়েনি। যার কারণে নারায়ণ পারই তার পরিবারের সঙ্গে সে বুক ফুলিয়ে কথা বলতো যে মানুষের সাথে কত রকমের ঘটনা ঘটে গিয়ে থাকে, আমি দেখো কত রিক্সের একটা জায়গায় থাকি, তো আমার সাথে তো কিছু ঘটলে ঘটতে পারতো, কিন্তু দেখো আমার সাথে এখনও কিছু ঘটেনি। যার ফলে ওই দিন ওনার ছেলে নিতাই পারই সে ভাবলো যে এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমার বাবার সঙ্গে যেহেতু কোনো রকমের ঘটনা ঘটেনি, তো আমার সঙ্গে তো এরকম কোনো ঘটনা ঘটবে না, তো এখানে গেলে আমার কোনো সমস্যাও হবে না। আর যেটা মানুষ ভয় পায় সেটা হতে পারে মানুষের মনের ভুল, মানুষ যেটা ভয় পায় সেটাই হতে পারে তার চোখের সামনে হঠাৎ করে বেশি উঠে, এটাই হতে পারে, এছাড়া তো আর কিছু হতে পারে না এখানে। নিতাই পারই এই স্বাভাবিক চিন্তাটাই করেন। তবে নিতাই পারই তখন পড়ালেখা করতে কলেজে, সে ইন্টার ফার্স্ট ইয়ারে তখন পড়তো। ফার্স্ট ইয়ারে পড়লেও সে বেশ উঁচু লম্বা, বেশ সাহসী একজন ছেলে ছিল আর কি সে। তো ওই দিন মর্গে যেহেতু কেউ ছিল না, আর ওই যে হাসপাতালের যে মর্গের যে বিষয়টা ওইটা নিয়ে কেউ মাথা ঘামায়ও না, যে কে ডিউটিতে আসলো কে ডিউটিতে আসেনি, এটা নিয়ে এত বেশি হয় না কথাবার্তা। এর জন্য তার বাবা অসুস্থ থাকার কারণে সে ওইখানে চলে যায় ডিউটিতে, এক রাতের জন্যই তো এখানে যাওয়া। সময়টা ছিল রোজা ঈদের পরের দিন। তখন মোটামুটি খুব শুনশান একটা অবস্থা, হাসপাতালের মধ্যে রোগীর সংখ্যাটাও অনেক কম, ডাক্তার নার্সের সংখ্যাও কম ছিল। তো ওই রাত্রে নিতাই পারই তার বাবার যে টেবিলে বসে থাকে ওই টেবিলে একটু বসে থাকে, জাস্ট বসে থাকার জন্য বসে থাকা আর কি। সে বসেছিল, তবে সন্ধ্যার দিকে সে দেখতে পায় একটি লাশ আসছে। লাশটি দুর্ঘটনায় আহত হয়ে মারা গিয়েছে এবং ওই লেজার বোর্ডে এটি
চিহ্নিত করা হয় যে এটি একটা দুর্ঘটনা। তো সে ওই লাশটির চেহারা দেখতে যায়নি এবং ওই লাশটির যে দরজাটা ছিল ওই দরজা থেকে সে অনেকটা দূরে চেয়ারের মধ্যে বসেছিল। আর দুজন ডক্টর মিলে ওই লাশটাকে পোস্টমর্টম রুমের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপরেই রাত যখন গভীর হয় তখন নিতাই পারই হঠাৎ শুনতে পান ওই মর্গের রুমের ভিতরে ধপাস করে জোরে কিছু একটা পড়ে গিয়েছে। মনে হচ্ছে যে উঁচু থেকে কিছু ভারী একটা জিনিস মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে। তখন নিতাই পারই চিন্তা করেন যে কী ব্যাপার, মর্গের ভিতরে এভাবে ভয়ঙ্কর একটি শব্দ কেন হলো। যেহেতু সে একটু সাহসী টাইপের ছিল আর ওই মর্গের চাবিটাও তার সাথে ছিল, তখন সে একটু চিন্তা করে যে হ্যাঁ, আমি এটাকে দেখে আসি যে শব্দটা কেন হলো। নিতাই পারই আস্তে আস্তে ওই মর্গের দরজাটার কাছে যান। খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাদ্বন্দ্ব হতে থাকে যে দরজাটি খুলবো কি খুলবো না। তারপর হঠাৎ করে মনে হলো যে না, খুলি দরজাটা। তখন সে আস্তে আস্তে দরজাটা খুলে, দরজা খোলার পর সে লাইটটা অন করে। মর্গে তখন বেশি একটা লাশ ছিল না, একটা দুটা লাশ ছিল মর্গের ভিতরে। তো নিতাই পারই লাইটটি অন করার পর সে দেখতে পেল যে একটি লাশ মাটিতে পড়ে আছে এবং যে স্ট্রেচারটি, যে ওই যে পাশে থাকা যে স্ট্রেচারটি ওইটা ফাঁকা। আসলে নিতাই পারই বুঝতে পারছিল না সে যখন ডিউটিতে এসেছিল তার বাবার অবর্তমানে তারপর থেকে একটা লাশই ঢুকেছিল, যেটা কিনা দুজন ডক্টর মিলে তাকে পোস্টমর্টম করিয়েছে। তারপর তো আর কোনো লাশ ওইখানে ঢুকেনি। তো একটি লাশকে ওইখানে মাটিতে পড়ে থাকতে দেখে সে ভাবলো যে লাশটা কি ওইটাই ছিল, লাস্টের ওইটা, যে ওইটা কি ফ্লোরে রাখবে নাকি স্টেজটার উপরে রাখবে, এটা তো কেউ আমাকে বলেনি। তখন নিতাই পারই চিন্তা করেন যে কী ব্যাপার, লাশটা তো ওই স্ট্রেচারের ওপরে থাকার কথা, মাটিতে কেন। তখন নিতাই পারই চিন্তা করেছেন হয়তো বা স্ট্রেচারের উপরে রাখা তার জন্য অসুবিধা বা লাশটার কোনো সমস্যা, যার কারণে তাকে ফ্লোরে রাখা হয়েছে। তখন সে আর একটা জিনিস লক্ষ্য করে যে ওই লাশটা যে ফ্লোরে পড়া ছিল ওই লাশটার শরীরটা ছিল বেশ ভারী, স্থূল আকৃতির ছিল। তার কারণে সে ভাবলো যে হতে পারে যে তার শরীরের যে ওজনটা, এই ওজনটা মনে হয় স্ট্রেচারটা নিতে পারবে না, তার জন্য তাকে ফ্লোরে রাখা হয়েছে। তখন নিতাই পারই আরেকবার চিন্তা করেন যে সে শুনতে পেয়েছিল এখানে কিছু একটা পড়ে গিয়েছে। এটা মনে হওয়ার পর সে ভাবলো যে এটা হয়তো ওই লাশটাই হয়তো পড়ে গিয়েছে। স্ট্রেচার তো অনেক শক্ত, স্ট্রেচার যে ভেঙে যাবে এটার কোনো কথা না। তখন নিতাই পারই ভাবে যে ওই লাশটাকে কি সে স্ট্রেচারের উপরে তুলবে কি তুলবে না। তখন নিতাই পারই এই লাশটার যে চিরা কাটা শরীরটা ছিল ওইটা দেখার পর সে ভাবলো যে না, লাশটা পড়ে আছে পড়েই থাক, আমি এখন আর ধরে আমার হাতটাকে নষ্ট করতে চাই না। পরে কী থেকে কি হয়, যদি তারা ওইখানে লাশটাকে ফ্লোরে রেখে যায় তো পোস্টমর্টমে যদি কোনো আলামত হয় তো বা বিভিন্ন কারণে এর জন্য তো হতে পারে যে ফ্লোরে রাখতেও পারে। নিতাই পারই লাশটিকে আর ধরেনি, তিনি আবারও ওই দরজাটা বন্ধ করে তিনি বাইরে চলে যান। বাইরে গিয়ে তিনি ওই চেয়ারটাতে আবারও বসে পড়েন। তখন বসে থাকতে থাকতে তার হঠাৎ একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে নিতাই পারই মনে হচ্ছিল যে মর্গের ভিতরে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে। মনে করুন একটি ফ্লোরে, যে ফ্লোরে পানি আছে, ওই পানিওয়ালা ফ্লোরে যদি কেউ হাঁটাহাঁটি করে তাহলে যেরকম তপাস তপাস শব্দ হবে, ঠিক তেমন শব্দে ওই মর্গের ভিতরে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তো নিতাই পাড়াইয়ের যে বাবা নারায়ণ পাড়ই, তিনি নিতাই পাড়ইকে আগেই বলেছিলেন যে মর্গের পাশে যে একটা গাছ রয়েছে বড়, আর ওই হাসপাতালে বেশ কয়েকটা বড় বড় বিড়াল রয়েছে, যে বিড়ালগুলো ওই বড় বড় গাছগুলোকে বেয়ে মর্গের যে ইন্ডিকেটর রয়েছে উপরের দিকে একটু ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়তে পারে মর্গের ভিতরে। বিড়ালগুলো ঢুকে অনেক সময় অনেক কিছু তছনছ করে থাকে আর কি তারা। তো নিতেই পারে চিন্তা করেন যে হতে পারে কোনো একটা বিড়াল হয়তো ইন্ডিকেটরের ভিতর দিয়ে ঢুকে পড়েছে, এর জন্য হতে পারে বিড়ালটা হাঁটাহাঁটি করছে আর এরকম শব্দ হচ্ছে। তো নিতাই পারে কিন্তু প্রথম দিকে ওই শব্দটার রহস্যটাকে সে অত বেশি পাত্তা দেয়নি, বিড়াল মনে করে। কিন্তু সময় অতিবাহিত হতে হতে তার একসময় মনে হলো যে
বিড়াল হাঁটলে তো এরকম অদ্ভুত রকমের শব্দ হওয়ার কথা না, এত জোরে শব্দ হওয়ার কথা না। আসলে এই শব্দটা কিসের? তখন নিতাই পায়ের একটু সন্দেহ জাগে এবং সে আস্তে আস্তে ওই দরজার কাছে আবারও যায়। কাছে গিয়ে সে আস্তে আস্তে দরজাটা খুলে এবং মর্গের ভিতরে প্রবেশ করে ওই লাইটটি আবারও অন করে দেয়। লাইট জ্বালানোর পর সে দেখতে পায় যে ওই লাশটি এখানেই পড়ে আছে। সে যখন যাওয়ার সময় দেখতে পেল যেই জায়গাতে পড়ে আছে ঠিক সেই জায়গাতেই পড়ে আছে। তো শব্দটা কি হচ্ছিল? সে চিন্তা করলো যদি এটা বিড়ালেই হয়ে থাকে তাহলে এটাকে আমি একটু খুঁজি, দেখি পাই কি না। পেলে ওটাকে মর্গ থেকে বের করে দিতে হবে, না হলে মর্গের ভিতরে সে উল্টাপাল্টা নষ্ট করে দেবে জিনিসপত্র। তখন নিতাই পারুই যে কাজটা করে, সে মর্গের যে কয়েকটা লাইট ছিল ওই লাইটগুলো সবগুলো অন করে দেয় এবং চারদিকে সে খুঁজতে থাকে। তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সে সত্যি সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে। দেখে বড় একটি বিড়াল, কিন্তু সেটি জীবিত না, মৃত। এবং মনে হচ্ছিল বিড়ালটাকে দেখেছে, বিড়ালটাকে কেউ একজন টান দিয়ে তার মাথাটা ছিঁড়ে ফেলেছে এবং তার বডি এক জায়গায় এবং মাথা আরেক জায়গায়, আর ওই বিড়ালটার রক্তে সারা ফ্লোরটা বেসে গিয়েছে। তখন নিতাই পারোয়ের মনে হলো যে খুব বেশিক্ষণ আগে ওই বিড়ালটি মারা যায়নি, তো কে মারলো? তখন নিতাই পারোয় আসলেই মনে মনে ভয় পেয়ে যায় যে আসলেই এখানে কি হচ্ছে, কে মারলো ওই বিড়ালটাকে। নিতাই পারোয় তখন চিন্তা করেন যে আর এক মুহূর্তও নয় এখানে, আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে নিতাই পারোয় যখনই পিছন ঘুরেছে, হঠাৎ করে সে দেখে পিছনে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নিতাই পারোয় প্রচণ্ড একটা চিৎকার দিয়ে সে দরজার দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু দরজা পর্যন্ত সে যেতে যেতেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওই হাসপাতালের যে কর্মচারী, ডক্টর বা মর্গের যে কর্মচারীরা ছিল, তারা যখন এসেছে সকালবেলা, এসে দেখতে পারে যে ওই মর্গের দরজাটা খোলা এবং ওই নিতাই পারোই সে দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। সবাই নিতাই পারোইকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে, তার মুখে পানি ছিটায়। তখন এক পর্যায়ে নিতাই পারোইয়ের জ্ঞান ফেরার পরেই নিতাই পারোই সব ঘটনাগুলো তার সাথে থাকা যে কর্মচারীগুলো ছিল সবাইকে খুলে বলল। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারোয়ের বর্ণনা অনুযায়ী লাশটি স্ট্রেচ থেকে নিচে পড়েছিল, কিন্তু আসলেই সবাই এসে যখন মর্গের ভিতরে ঢুকে দেখে ওই লাশটি স্ট্রেচারের উপরেই ছিল, লাশটি নিচে ছিল না। তবে একটি বিষয় সবাই আবিষ্কার করে, ওই বিড়ালটার মাথা সত্যি সত্যি এখানে দুভাগে বিভক্ত ছিল এবং ওই বিড়ালটার ডেড বডি এখানে পাওয়া যায়। এই ছিল আজকের প্রথম ঘটনা। তো ইতিমধ্যে আরও একটি ঘটনা আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তার আগে প্রিয় লিসেনার্স, একটি কথা আপনাদের মাঝে না বললেই নয়। প্রথম ঘটনাটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। প্রিয় লিসেনার, দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করব, সেই ঘটনাটি একটি রক্তহীন করার মতো একটি অ্যাম্বুলেন্সের ঘটনা। তো আপনারা অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা কমেন্টে চান, তো যার কারণে আজকে এই অ্যাম্বুলেন্সের ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছি। তবে অ্যাম্বুলেন্সের যে ঘটনাটা, ওই ঘটনাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। আপনাদের জন্য খুব কষ্ট করে একটা ঘটনা ম্যানেজ করেছি, এই ঘটনাটি আপনাদের মাঝে এখন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 2009 সাল, আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটে গিয়েছে তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার। ওনার যে কাজটা ছিল, উনি দুইটা হাসপাতালের মধ্যে যে রুগীগুলো থাকতো ওই রুগীগুলো তিনি আনা নেওয়া করতেন, এরকম একটা পর্যায়ে ছিলেন তিনি। তখন যে হাসপাতালের
রোগী বা লাশগুলো তিনি আনা নেওয়া করতেন। এই হাসপাতালগুলোর নাম ছিল, একটি হচ্ছে মিটফোর্ড হাসপাতাল এবং আরেকটার নাম হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের দিকেই বেশি থাকতেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর যে টিপটা এবং যে উনি ভাড়া মারতেন ওই বিষয়টা কিন্তু ওইখানে বেশি ছিল, যে ঢাকা মেডিকেল কলেজের দিক দিয়ে ওইখানে রোগীরা বেশি থাকতো। এই কারণে কিন্তু তিনি ওই ঢাকা মেডিকেল কলেজের কাছেই বেশি থাকতেন। তো যেদিন এই ওনার সাথে ঘটনাটি ঘটে যায় ওই সময়টা ছিল আগস্ট মাস, আর বার ছিল মঙ্গলবার। তো এই সময়টাতে ওইখানে অনেক গরম ছিল। তো দেখা যায় যে আমাদের এখানে আগস্ট মাসে অনেকটা গরম পড়ে থাকে, ঠিক তেমনই ওই সময়টাও একটা গরমের সিজন ছিল। তখন ওই সময় রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত তখন 11টা কি 12টা বাজে। ওনার পরিচিত একজন ব্যক্তি, যে ওই হসপিটালের চতুর্থ শ্রেণীর কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়েই কিন্তু ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সে ব্যক্তি এসে তাকে জানায় যে আরিচার যে জায়গাটা রয়েছে ওই জায়গাটার পাশে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন উনি জিজ্ঞেস করেন যে লাশের কী হয়েছিল, মানে কিভাবে মারা গিয়েছিল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত রোগের কারণে তিনি মারা গিয়েছেন। তো এই কথা বলার পর তিনি রাজি হয়ে যান। আর সাধারণত যে তারা ভাড়াটা ঠিক করে, যে অ্যাম্বুলেন্সের ভাড়াটা, ওই ভাড়াটা তারা ঠিকঠাক করে নেন। কেননা এখানে দেখা যাচ্ছে যে ওই যে ভাড়ার যে একটা অংশ, ওই অংশটা যিনি তাকে ট্রিপটা এনে দিবে তাকে এক অংশ ওইখান থেকে দিতে হবে। ঠিক হলো যে তখন 7,000 টাকায় ওই লাশটাকে তিনি আরিচায় পৌঁছে দিবেন। ওই সময় ওই 7,000 টাকা, যেহেতু ওনাকে কোনো নদী পার হতে হচ্ছে না, কোনো ফেরি দিয়ে পার হতে হচ্ছে না, তিনি রাস্তা অতিক্রম করে তিনি 7,000 টাকা পেয়ে যাবেন, তখন ওনার জন্য বেশ ভালো একটি অ্যামাউন্ট ছিল ওই টাকাটা। তখন 7,000 টাকা থেকে ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীকে তিনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা ওনার পকেটে রাখেন এবং তিনি ওই লাশটাকে নিয়ে রওনা দেওয়ার সিদ্ধান্ত করেন। এবং ওই যে তাদের যে একটা টাকার যে লেনদেনটা, ওই লেনদেনটা কিন্তু আগেই করতে হয়, মানে ভাড়া পৌঁছে দেওয়ার আগেই তাদের সাথে লেনদেনটা ক্লিয়ার করতে হয়। কেননা দেখা যাচ্ছে যে এমনও সময় হয় যে লাশকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মানুষ কান্নাকাটিতে মেতে উঠে, তাদের অ্যাম্বুলেন্সের যে ভাড়া দিতে হবে সেটা কিন্তু কেউ খেয়াল করে না। এর জন্য ওই যে ভাড়ার যে বিষয়টা, এটা কিন্তু তারা আগে থেকেই ফুরিয়ে ফারিয়ে নিত। যারা অ্যাম্বুলেন্সের ফাউন্ডেশনে ছিল তারা এরকম একটা চুক্তি করে নিয়েছিল। তারপর যখন লাশটি নিয়ে আসা হয়, লাশটির সঙ্গে 4 জন মানুষ ছিল, 3 জন পুরুষ, 1 জন মহিলা। গাড়িতে ওঠার আগে রফিক সাহেব তিনি যে এই টাকার যে লেনদেনটা তিনি করেন, কিন্তু ওনারা কোনো উচ্চস্বর না করেই তারা ওনার যে টাকাটা চেয়েছিল ওই টাকাটাই তারা রাজি হয়ে যায় লাশটাকে নিয়ে আসার জন্য আর কি। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। তখন ওনারা মানে মানিকগঞ্জের যে রাস্তাটা ওইটা তারা পার হয়ে যাবেন এমন একটা পর্যায়ে তারা আছেন। তখন যেতে হলে সামনে একটা উতুলি নামক একটি জায়গা রয়েছে। ওই উতুলি নামক জায়গাটি পার হয়ে ওইখান দিয়ে যেতে হলে ওই উতুলের উপর দিয়ে তারপর বাম দিক দিয়ে যেতে হবে এবং ওই রাস্তাটা পাকুড়িয়া গ্রামের দিকে গিয়েছে এবং সোজা আরিচা গ্রামের দিকে ওই রাস্তাটা একবারে চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই যখন আরিচা ঘাটের দিকে ফেরি অত বেশি পার হয় না, পাকুড়িয়া ঘাট দিয়েই হয়। এর জন্য ওই আরিচা ঘাটের যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তাটা বেশ নীরব ছিল। দিনের বেলা ওই রাস্তা দিয়ে খুব কম গাড়ি আসা যাওয়া করতে এবং রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উতুলি নামক জায়গাটিতে তিনি গাড়ি নিয়ে এসেছেন তখন অনুভব করতে পারে যে হঠাৎ গাড়িটি একটি অদ্ভুত রকমের ঝাঁকি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো আইল্যান্ডের মধ্যে যদি গাড়ি হোঁচট খায় তাহলে যেমন খুব জোরে একটি ঝাঁকি খায়, ঠিক তেমনভাবে একটি ঝাঁকি খেয়েছে, যেটা খুব অদ্ভুত দেখাচ্ছিল। তখন স্বাভাবিকভাবেই তো মানুষ যদি কোনো ঝাঁকি খায় তাহলে ভিতর থেকে বলে যে এই গাড়িটা আস্তে চালাও, দেখে শুনে গাড়ি চালাও।
কিন্তু না, ওই রফিক সাহেবকে কিন্তু এরকম কোনো কথাই বলেনি ওই পিছনে থাকা যাত্রীগুলো। তো তিনি ভাবছেন যে তিনি আগেও যখন এই জায়গাটিতে এসেছেন তখন দিনের বেলা কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো আইল্যান্ড ছিল না, তো হঠাৎ কেন এভাবে একটা জাঁকি খেলো। উনি ভাবলেন তখন যে হয়তো পারে যে চাকার নিচে কোনো ইট বা শক্ত কোনো জিনিস পড়েছে যার কারণে গাড়িটা জাঁকি দিয়েছে। তিনি এই বিষয়টাকে একটু এত লক্ষ্য করে দেখেননি। উনি 7-5 না ভেবেই তিনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢুকেন তো ওই রাস্তাটা কিন্তু খুবই নীরব। তো আপনারা যারা যারা এই আরিচার রাস্তা দিয়ে আসা যাওয়া করেছেন তারা হয়তো জানেন যে এই আরিচার যে রাস্তার পাশে ওইখানে কিন্তু এত গণবসতি বা মানুষের আসা যাওয়া আড্ডা এগুলো কিন্তু খুব বেশি একটা নেই। তবে ওইখানে দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই। তারপর অনেকটা দূরে ওইখানে একটা ঘাট রয়েছে এবং ওই ঘাটের যে আগের রাস্তাটা ছিল ওই রাস্তার আশপাশে আপনারা কোনো ঘর বা কোনো বসতি দেখতে পাবেন না। এখন সামান্য কিছু হয়েছে, তবে আগে তো এটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পথ যাওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সঙ্গে ছিলেন আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়ি থামিয়ে দেন। তখন তিনি ভাবলেন যে এখানে হয়তো তাদের বাড়ি, এই কারণেই তারা এখানে নামতে চাচ্ছে। ভিতর থেকে ওই ব্যক্তিটি রফিককে বলে যে আমরা লাশ নিয়ে এখানেই নামবো। তখন রফিক সাহেব স্বাভাবিকভাবেই তিনি গাড়ি থেকে নামেন এবং পিছনের যে ব্যাগ ডালাটা ছিল তিনি ওইটা খুলে দেন এবং স্ট্রেচারে করে উনি ওই লাশটাকে নামান। নামানোর পর রফিক সাহেব হঠাৎ অবাক হয়ে দেখেন যে আশপাশে কোনো ঘর বাড়ি নেই। তখন রফিক সাহেব একটু আতঙ্ক হয়ে জিজ্ঞেস করলেন যে আপনাদের ঘরবাড়ি কোথায়? এখানে যে কোনো ঘরবাড়ি দেখছি না, কোনো বসতি বা কোনো মানুষজনকেও এখানে দেখছি না। আর ওই লাশটাকে এখন নিয়ে যাবেন কীভাবে, আর কোথায় বা নিয়ে যাবেন? আপনাদের কোনো আত্মীয় স্বজনও তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলে যে সেই চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি টাকা পেয়ে গিয়েছিলেন এবং আর কোনো বাধা বিপত্তি ছিল না, তার কারণে তিনি গাড়ি ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিলেন। উনি গাড়ি ঘুরিয়ে যেতে লাগলেন। তখন তিনি ঠিক ওই উতুলি নামক জায়গাটিতে তিনি যে আসলেন, ওইখানে একটা বাস স্টেশন আছে। ওইখানে যখন তিনি আসেন তখন দূর থেকে তিনি দেখতে পান যে 4 জন লোক অনেক সামনে তাকে হাত ইশারা করে ডাকছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন অনেকটা পিছনে, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি তখন খুব অবাক হন। উনি গাড়ি থামান। উনি আতঙ্ক নিয়ে তিনি জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, আপনারা এখানে? আপনাদেরকে না অনেকটা পিছনে নামিয়ে দিয়ে আসলাম? তখন ওনারা বললেন যে কী বলছো তুমি, আপনি তো উতুলিতে আমাদেরকে নামিয়ে দিয়েছিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার চলে এসে আপনি নাটক করছেন। আমরা এখন এই লাশটাকে কীভাবে নিয়ে যাব বাড়িতে? তখন রফিক সাহেব যতটুকু অবাক হন তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে ওখানে, এবং ঘুরে আসার পর তারা আবার এখানে কিভাবে আসলো, এবং আসার পর তারা বলছে যে আমি নাকি তাদেরকে উতুলি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে এসেছি। যাই হোক, এটি একটি অবাক করা বিষয় ছিল, সেটি তিনি কোনোভাবেই মিলাতে পারছিলেন না, কেননা তিনি একটু আগেই তো নামিয়ে দিয়ে আসছিলেন, হঠাৎ করে এই ঘটনাটা আবার কেন ঘটলো। তখন উনি 7-5 না ভেবে তিনি বললেন যে আচ্ছা এখন আর কি করার আছে, আচ্ছা ওঠেন, গাড়িতে ওঠেন, আপনাদেরকে আমি গন্তব্যস্থানে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে ওনার গাড়িতে তোলার পর তিনি আবারও গাড়ি চালানো শুরু করেন। গাড়ি চলতে 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 হঠাৎ একটি জায়গায় তিনি এসে পড়েন।
যে জায়গাটাতে তিনি ওই 4জন ব্যক্তিকে লাশ সহ নামিয়ে দিয়ে গিয়েছিলেন। এবং উনি দেখছেন যে 4জন ব্যক্তি হাত ইশারা করে ওনাকে ডাকার জন্য চেষ্টা করছেন। উনি এইবার ভয় পেয়ে যান, ভাবলেন যে কী ব্যাপার, সামনে 4জন লোক লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচণ্ড ভয় পান, তারপরও ওনার গাড়িটা থামান, যেহেতু এই জায়গাটাতেই তাদেরকে উনি নামিয়ে দিয়ে গিয়েছিলেন। উনি জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, কী হয়েছে? তখন ওনাদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? আমরা এখানে যে আপনি নামিয়ে দিলেন, আমরা এখন এই লাশটাকে নিয়ে কোথায় যাব? আমরা তো আরেচার পাশে যে গ্রামটি রয়েছে আমরা সেখানে যাব। তখন রফিক সাহেব এইবারও অবাক হন, এবং অবাক হওয়ার চেয়ে বেশি তিনি তখন বিরক্তটা হন। তখন উনি রেগে বললেন যে আপনারাই বললেন এখানে নামিয়ে দেওয়ার জন্য, এখন আপনারাই বলছেন কোথায় যাবেন, নাটক শুরু করছেন আমার সাথে। আপনারা বলার পর আপনাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেলাম, যাওয়ার পরেও আপনারা ওইখানে দাঁড়িয়েছিলেন, ওইখান থেকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, এখন আবার বলছেন আপনারা কোথায় যাবেন, আপনাদেরকে আবার কোথায় নিয়ে দিয়ে আসার জন্য। এটা কি হচ্ছে? তখন ওনাদের কাছ থেকে একজন বলেন যে কী ব্যাপার, আপনি আমাদেরকে আরিচাই কোথায় পাবেন? আমরা তো এখানেই আছি, আপনিই তো আমাদেরকে জোর করে নামিয়ে দিয়ে গেলেন। তখন ড্রাইভার বললেন যে কি বলেন আপনি, আমি আবার আপনাদেরকে জোর করে কীভাবে নামাবো? লাশ সহ কি আপনাদেরকে আমি গাড়ি থেকে জোর করে জীবনও নামানো সম্ভব হবে আমার কাছে? এইভাবে ওনাদের সাথে রফিক সাহেবের অনেকক্ষণ ঝগড়াঝাটি হয়। তবে এক পর্যায়ে রফিক সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আবার উঠেন আমার গাড়িতে, কোথায় যাবেন এখন বলেন, তাড়াতাড়ি গিয়ে নামিয়ে দিয়ে আসি। কিন্তু রফিক সাহেবের মনের ভিতর যে একটা খসখসানি হচ্ছিল, সেটা কিন্তু কোনোভাবেই যাচ্ছিল না। যে এখানে আমি তাদেরকে নামালাম, এবং উতুলি বাস স্ট্যান্ডে যাওয়ার সময় তাদের সঙ্গে আবার দেখা, তারা বলল নাকি আমি তাকে জোর করে নামিয়ে দিয়েছি, কি হচ্ছে এটা? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিল। তবে যেহেতু তো ওনার বয়সটা ছিল 45 বছরের মতো ছিল, রফিক সাহেবের বয়সটা আর কি, এবং মোটামুটি 20-22 বছর বয়স হওয়ার পর থেকে কিন্তু তিনি ওই অ্যাম্বুলেন্স গাড়িটাকে তিনি চালান। তো অনেক ঘটনাই কিন্তু ওনার সাথে রাস্তাঘাটে ঘটে গিয়েছে, টুকিনাকি ঘটনা। তবে এই ধরনের যে অদ্ভুত বিষয়টা, এটা কিন্তু ওনার সঙ্গে আগে কোনো দিন ঘটেছে কিনা সেটি তিনি ভেবেও পান না। তো উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানেই কি আপনারা নামবেন? পিছন থেকে বলে যে না, আমরা এখানে নামবো না, তবে আমাদের একটি কাজ আছে এখানে। এই কথা বলে গাড়ি থেকে একজন নামেন, এবং বাকি সবাই অ্যাম্বুলেন্সের ভিতরে বসে থাকেন। তখন রফিক সাহেবের একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছিল, ওনার একটু সময় নিয়ে তিনি আবারও গাড়িতে চলে আসেন। কিন্তু তখন তিনি গাড়ির কাছে এসে দেখতে পারেন যে অদ্ভুত ব্যাপার, গাড়িতে একটা মানুষও নেই, একজন মানুষও নাই, কিন্তু গাড়িতে লাশটা ঠিকই রয়েছে। তখন ওনার মনে একটা ভাবনা আসে যে লাশ দিয়ে মানুষজনরা কিন্তু গাড়ি আটকানো বা গাড়ি চুরি করার একটা ফন্দি মানুষ এঁটে থাকে, অনেক সময় দেখা যায় এটা। ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন যে আসলেই কি এই লোকটি মারা গিয়েছেন কিনা, এটি একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব একটু সাহস করে গাড়ির ব্যাগ ডালাটা খুলেন, খুলে তিনি লাশের হাতটা ওনার হাতে নেন, নেওয়ার পর হাতের যে পালস আছে ওইটা তিনি চেক করেন। কিন্তু চেক করার পর তিনি বুঝতে পারেন যে না, পালস কোনো নাড়াচাড়া করছে না, তিনি মারা গিয়েছেন। এবং লাশের উপরে কাপড়টা সরিয়ে তিনি দেখেন এটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 বা 80 হবে এমন বয়স। তো দেখে মনে হয়েছিল যে উনি একটু স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই
আসলেই তো এটা একটা লাশ। তো এখানে এই বিষয়ে নিশ্চিত যে এখানে লাশ দিয়ে কোনো রকমের গাড়ি ছিনতাই করার ধোঁকা এই রকম পদ্ধতি হতে পারে না। কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেকক্ষণ ডাকাডাকি করেন। তিনি অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কোনো লোককে তিনি দেখতে পেলেন না। আর উল্টো দিকে তিনি খেয়াল করছেন যে আরিচা ঘাট এটা খুব বেশি দূরে নয়, কাছেই। তখন তিনি যেটা চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, সেহেতু আমি গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে যাই লাশটাকে নিয়ে আরিচা ঘাটের দিকে। তখন ওখানে যাওয়ার পর ওই লাশটাকে দেখালেই মানুষ চিনতে পারবে যে এটা কোন বাড়ির লাশ, তাহলে লাশটার বাড়ি আমি ঠিক মতো পেয়ে যাব। এই চিন্তা করে তিনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের দিকে চলে আসেন এবং আসার পর তিনি দেখতে পেলেন যে ওইখানে 2-4 জন লোক যারা ওইখানে বসে বসে পাহারা দিচ্ছিলেন, মানে বাজারের যে পাহারাদার বা চকিদার, তারা ওইখানে বসে বসে পাহারা দিচ্ছিলেন। তখন ড্রাইভার তিনি গাড়িটা থামিয়ে তিনি ওদের থেকে একজনকে ডাকলেন। ডাকার পর তিনি ওনাকে বললেন যে আচ্ছা, আপনি কি একটু বলতে পারবেন যে এই যে আমার গাড়ির ভিতরে যে একটা লাশ রয়েছে, এই লাশটার বাড়ি কোথায় এবং এই লাশটাকে কি আপনি চিনেন? তখন 2জন চকিদার খুব অবাক দৃষ্টিতে রফিক সাহেবের দিকে তাকান। বলে যে লাশ? কোথায় লাশ? রফিক সাহেব বলেন যে ওই যে আমার গাড়িতে। বলছে আপনার গাড়িতে তো আমরা কোনো লাশ দেখছি না। সত্যিই রফিক সাহেব গাড়ির পিছন দিকে তাকিয়ে দেখেন যে গাড়িতে কোনো রকমের লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে পাশে থাকা ওই চকিদারটি তিনি বলেন যে বাবা, তোমার কি হয়েছে? তখন তিনি চকিদার চাচাকে সব কিছু খুলে বললেন যে চাচা, আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে গিয়েছে। তখন চকিদার বলেন যে দেখো, আমরা তো এই গ্রামের খুব পুরাতন বাসিন্দা, তো এখানে এমন কোনো লোক মারা গিয়েছেন বলে আজকে তো আমরা এটা জানি না। চকিদারের মুখে এই কথা শুনে রফিক সাহেব চিন্তা করেন যে হয়তো বা তারা জানেন না, যেহেতু হাসপাতালে মারা গিয়েছে, হতেও পারে তারা জানে না। কিন্তু ওই যে ওনার সঙ্গে যে এরকম ভয়ানক ঘটনাগুলো ঘটছে, এইগুলো কেন ওনার সাথে ঘটছে সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। তিনি কোনো হিসাব মেলাতে পারছিলেন না। তিনি ওই দিন আর ওনার গাড়ি নিয়ে ঢাকায় তিনি যেতে পারেননি। উনি তখন সেখানে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে। ওনার এই বিপর্যস্ত দেখে আরিচা ঘাটের যে 2জন চকিদার ছিলেন, তারা ওই রফিক সাহেবের গাড়িটাকে পার্কিং করার ব্যবস্থা করে এবং রফিক সাহেবকে রেস্ট নেওয়ার জন্য তারা যেখানে থাকতো আর কি, ওইখানে রেস্টের জন্য তাকে দেওয়া হয়। বললেন যে আপনি এখানে একটু বিশ্রাম করেন, তাহলে আপনার ভালো লাগবে। বিশ্রামের পর যখন সকাল হয়, রফিক সাহেব ঘুম থেকে ওঠার পর দেখতে পারেন যে আশপাশ থেকে অনেক লোক ওনার কাছে এসেছেন। সবাই কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করছেন যে আসলে কি হয়েছে আপনার সাথে। তখন রফিক সাহেব আবারও ওই ঘটনাটি ওই সকল মানুষদের কাছে খুলে বলেন। তখন ওইখান থেকে একজন লোক বলে ওঠে যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামের একজন বৃদ্ধ লোক মারা গেছেন, কিন্তু সে যতটুকু জানে যে রাত্রি 3টার সময় তার জানাজা হয়েছে এবং জানাজার পর তাকে কবরস্থও করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি তখন খুব অবাক হন এবং ভাবেন যে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায়, আমাকে একটু দেখাতে পারবেন? তখন ওইখানে থাকা একজন লোক ওনাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে যে 4জন লোক, মানে যে 4জন লোককে তিনি নিয়ে এসেছিলেন, সেই 4জন লোকই কিন্তু এই বাড়িরই আত্মীয় স্বজন। কিন্তু এই 4জন লোক ওই ড্রাইভারটাকে কোনোভাবেই চিনতে পারছে না। তখন ড্রাইভার বললেন যে, বিশেষ করে রফিক সাহেব বললেন যে আমি তো কালকেই রাত্রে আপনাদেরকে নিয়ে আসলাম, লাশের সাথে আপনাদেরকে নিয়ে আসলাম, তখন এই ঘটনাগুলো ঘটলো। তখন একজন ওখানে বলে যে না তো, আমরা তো আপনার গাড়ি দিয়ে আসিনি, আপনার মাইক্রোবাসের রং হচ্ছে কালো, আর
আমরা যে মাইক্রোবাস দিয়ে এসেছিলাম এটার রং হচ্ছে সাদা, আমরা তো আপনার গাড়ি দিয়ে আসিনি। তখন রফিক সাহেব বললেন যে ওই যে মানে উনি যে টাকাটা পেয়েছিলেন ওনাদের কাছ থেকে ওই টাকাটাও কিন্তু ওনার ওই সময় পকেটে। তখন তিনি টাকাটা বের করে বললেন যে এই দেখেন আপনারাই তো এই টাকাটা আমাদেরকে দিয়েছিলেন। বললেন না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এইবার আর রফিক সাহেব ওনার সেন্সটাকে আর ধরে রাখতে পারেন না, উনি আবারও ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর ঘন্টাখানেক পর যখন ওনার আবার জ্ঞান ফিরে তখন রফিক সাহেবের বাড়িতে ফোন করা হয়। ওনার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি রফিক সাহেবকে ড্রাইভ করে ওনাকে ঢাকায় নিয়ে চলে যান। এবং এই ঘটনাটির পর তিনি দীর্ঘদিন এই অ্যাম্বুলেন্সটি তিনি চালাননি। তারপর যথারীতি মানসিকভাবে সুস্থ হওয়ার পর তিনি অ্যাম্বুলেন্স আবারও চালান। উনি কিন্তু এখনও অ্যাম্বুলেন্স চালান এবং উনি এখনও ঢাকা মেডিকেল কলেজ বা সোহরাওয়ার্দী এইখানকার রোগীকে তিনি বহন করেন, যাতায়াত করেন, ওইখানে লাশ তিনি আনা নেওয়া করেন। তবে এরই মধ্যে ওনার সঙ্গে ছোটোখাটো ঘটনা ঘটে গিয়েছে। তবে এমন একটি ঘটনা যেটি বেবাচিকের একটি ঘটনা, এরকম ঘটনা তিনি আগে কোনো দিন লক্ষ্য করেননি এবং কোনো দিন ঘটেও যাননি ওনার সঙ্গে এইরকম ঘটনাগুলো। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। এখন আমরা চলে যাচ্ছি আরও একটি ভয়ঙ্কর তৃতীয় ঘটনাতে। আশা করি তৃতীয় ঘটনাটি বাকি দুই ঘটনা থেকে বেস্ট হবে, তাই আপনারা তৃতীয় ঘটনাটি মনোযোগ সহকারে শুনুন। প্রিয় লিসেনার্স, তৃতীয় ঘটনাটি যে শেয়ার করব সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ওনার নাম হচ্ছে ফজলুল হক। উনি যে ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন সেই ঘটনাটি ঘটে যায় হচ্ছে সিলেট জেলাতে। সিলেট ওইখানে ওই যে ঘটনাটি, সেই ঘটনাটির সময়কাল হচ্ছে প্রায় 1980 সালের দিকে। তখন বাংলাদেশের যুদ্ধের পরপর প্রায় অনেকটা ধ্বংসাবশেষ হয়েছে। এরপরেই কিন্তু বাংলাদেশের যে নির্মাণ কাজটা ওইটা কিন্তু সচরাচর চালু হয় এবং ওই যে সচরাচর চালু হয় এটার পরিপ্রেক্ষিতেই এখানে একটি ঘটনা ঘটে যায়। সেই জায়গাটার নাম সঙ্গত কারণে বলা যাচ্ছে না, তবে ওই জায়গাতে একটা ছোটোখাটো একটা ব্রিজ নির্মাণ করানো হয়, তবে ব্রিজটা আদৌ নির্মাণ করা হয়নি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে অনেক মানুষও কিন্তু মারা গিয়েছিল। তবে এই যে বাঁধ নির্মাণ, তারপরে ওই বাঁধের উপর দিয়ে একটি পোল নির্মাণ, একটা ব্রিজ নির্মাণ, ওই ব্রিজটাকে নির্মাণ করার কাজ যখন শুরু হয়েছিল তখন নানান ধরনের মিস্ত্রি এবং ইঞ্জিনিয়াররা আসার পর ওই জায়গাটা পরীক্ষিত করে এবং তারা ওই জায়গাতে পিলার গাড়বে বলে আশা করেন। ওইটা একটা গাং ছিল, ওই ছোটোখাটো গাং ছিল, ওই গাঙের উপর দিয়ে ব্রিজটাকে নেবেন তারা। তবে ওই যে ব্রিজটাকে নেবেন তারা, ওই ব্রিজটার তারা ভাবলেন যে একটু চওড়া করে নেবেন। তার কারণ হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে দুইটা বাজার রয়েছে দুই পাশ দিয়ে। ওই বাজারের যে গাড়িগুলো আছে অনেক বড় বড় গাড়ি, ওই গাড়িগুলো যাতে যাতায়াত করতে পারে এমন অবস্থায় তারা ওই রাস্তাটাকে বানাবেন। তো যথারীতি তারা কাজ শুরু করে দেন এবং যখনই তারা একটা, দুইটা, তিনটা পিলার গাড়বেন, প্রায় একটা দুইটা পিলার যে গাড়লেন ওনারা, এটা ছিল একটু সাইডে, গাঙের সাইডে। তবে তৃতীয় পিলারটা ওনারা গাড়তে হবে পানিতে। তবে এটা ছিল খুব গভীর থাকার কারণে খুব নিচ থেকে এটাকে তোলা হতো। নিচে ডালাই পড়ছে, রড দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়াররা এটাকে পরীক্ষিত করছে। তবে এখানে একটা সমস্যার বিষয় ছিল, যে এই যে গাংটা ছিল এই গাঙের মধ্যে বেশ পুরনো মাছ ছিল। তবে এই গাংটি কোনো একদিনও শুকায়নি বলে মানুষ আজও দেখে। না শুকানোর কারণেই এই গাঙের মধ্যে রয়েছে বিশাল আকৃতির পুরনো মাছ।
এবং ওই মাছগুলোই কিন্তু ওইখানের জেলেরা মারতে পারে না। মজার বিষয় হচ্ছে যে এই যে মাছ মারার যে বিষয়টা ছিল, এটা মানুষ যখন মাছ মারতে যেত ওই গাঙে, তখনই কারো না কারো একটা না একটা ক্ষতি হতোই। যদি বড়শি দিয়ে মারতো, বড়শি টেনে নিয়ে চলে যেত, এবং নানান ধরনের মানুষরা যে মাছ মারতো তাদের জাল হারিয়ে যেত, এরকম এরকম অবস্থা হতো, এরকম কাণ্ডকলাপ আর কি। তখন ওইখানে যে পিলারটা নির্মাণ করা হচ্ছিল, তখন যে ওই যে এলাকাটা ছিল, ওই এলাকার একজন মানুষ ছিলেন, ওনার দায়িত্বে ছিল ওই জায়গাটা, যে ওইখানে ব্রিজ নির্মাণ করার জন্য। তখন উনি একদিন স্বপ্নে দেখেন যে কেউ একজন ওনাকে এসে বলছিলেন, তবে যিনি ওনাকে স্বপ্নের মধ্যে এসে দর্শন করেছেন তিনি, ওনার যে চেহারাটা হচ্ছে, ওই চেহারাটা মাছের মতো। তিনি ভাবলেন যে এটা হতে পারে কোনো জলপরি মাছ হবে। ওনার স্বপ্নেতে ওনার সামনে আসার পর উনি হাঁ করে তাকিয়েছিলেন, এবং ওই মাছটা ওনাকে বলছিলেন যে আজকে আমাদেরকে 3 রাস্তার মাথায় একটা বুক দিয়ে আসবি, যদি না দিয়ে আসিস তাহলে তোদের খবর আছে সবগুলোর, এবং একটা কেউ ছাড়বো না বলে দিলাম। আর আমাদের যে গাঙের উপর দিয়ে তোরা এইভাবে ব্রিজ নির্মাণ করছিস, এটা মোটেও ঠিক করছিস না, এই ব্রিজ কিন্তু কোনোদিন আমরা উঠতে দেব না। এই বলে অবয়ব মাছটি চলে গেল তার স্বপ্ন থেকে। পরদিন ওই লোকটি উঠলেন সকালে ঘুম থেকে ওঠার পর তিনি ব্রিজ নির্মাণের কাজে তিনি আবারও গেলেন। যাওয়ার পর সবাইকে ডাকার পর তিনি যখন ওই ঘটনাটি সবাইকে খুলে বলার পর ওইখানে যে মিস্ত্রিরা ছিল, যে লেবারগুলো ছিল, ওই লেবারগুলো ওই গাঙের আগের যে পুরনো বিষয়গুলো ছিল ওইগুলো তারা জানতেন। এখানে খুব খারাপ খারাপ ঘটনা ঘটতো, এগুলো তারা জানার কারণে এই যে ওনার মুখ থেকে এরকম কথা শোনার পর তাদের আর বুঝতে বাকি রইল না। তারা অনুমান করে নিয়েছে যে এটা খারাপ কিছু হতে চলেছে, যার কারণে আমরা এখন আর এখানে কাজ না করলেই ভালো হবে, এই কাজটাকে আমরা ছেড়ে দিই। এই বলে এখান থেকে 2-3 জন লোক বলে যে এখানে আর কাজ করব না আমরা। তাদের সঙ্গে আরও 2-3 জন লোক বলে ওঠে যে হ্যাঁ, আমরাও করব না। এই বলে তারা চলে যায়। তবে তাদের চলে যাওয়াটাই ছিল তাদের জন্য বেস্ট, আর যারা থেকে গিয়েছিল তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন চলে যাওয়ার পর তারা যে কাজ করেছেন যে কয়দিন, ওই কয়দিনের টাকাটা তারা নিয়ে নেন, এবং ওই টাকাটা নেওয়ার পর তারা বাড়িতে চলে যান, এবং বাকি যারা রয়েছিল তারা আবারও কাজ শুরু করে দেন। তখন ওই দিন ঘটে যায় একটা বিরল কাহিনী, যেটি ওনারা যখন 3য় পিলারটিকে ঢালবেন, সিমেন্ট ইট গুললেন, ওই পিলারটার ভিতরে যখন ঢালবেন অনেকটা তোলা হয়ে গিয়েছিল, প্রায় 20 থেকে 25 ফিট একটা পিলার মাটির নিচ থেকে নিয়ে আসা হচ্ছিল। তখনই হঠাৎ এক আচমকা, তখন ওইখানে থাকা লোকজন সবাই দেখেছিল যে একটি আচমকা অবয়ব, তবে এটি হচ্ছে একটি মাছের লেঙ্গুর, বিশাল আকৃতির, যেটি কিনা মনে হচ্ছিল পুরো গাংকে একাই সে দখল করে নিয়েছে। এত জোরে একটা বাড়ি দিয়েছে যে একটা পিলারের মধ্যে, যে পিলারটা গড়িয়ে গিয়েছে, এবং উপরে থাকা যে ব্রিজের অনেকাংশ কাজ হয়েছিল সেই অংশটুকু একবারে পানিতে ছড়িয়ে দিয়েছে। একবারে কাম শেষ। তখন কি হলো, ওই যে মাছটা বাড়ি দেওয়ার পর সবগুলো ভেঙে সে চলে গেল মাটিতে, পানির নিচে আবারও ডুব দিয়ে চলে গেল। তখন উপরে থাকা মানুষজন সবাই দৌড়ে জার্জির মতো আশ্রয় নিল, এবং সবাই এই দৃশ্যটি দেখার পর সবাই ভয় পায়, এবং ওইখান থেকে আরও কয়েকজন লেবার বিদায় নেয়। তবে যারা যারা বিদায় নিয়েছে তারাই লাকি ছিল, পরদিন আবারও কাজ হবে। এই কাজটা যে বন্ধ করার জন্য কেউ একজন তাদেরকে ভাতা দিচ্ছে, তারা সেটা কিছুতেই মানছে না।
তারা এখানে ব্রিজ বানাবে মানে বানাবেই। তারপর যখন পরদিন আবারও ওই ব্রিজ বানানোর জন্য লোকজন আসে সকালবেলা, আসার পর পিলারের যখন মালগুলো গুলা হয়, ওই উপর থেকে একজন মানুষ পড়ে যায়। উপরে কাজ করতেছিল, কাজ করতে করতে হঠাৎ করে সে পড়ে যায়, এবং পড়ে যাওয়াতেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, তিনি পড়ে যাওয়ার পর মারা গিয়েছেন। এটা দেখতে পারেন ওইখানে কর্মচারীবৃন্দ সকলেই। দেখতে পেরে ওনারা সবাই শোকাহত হন, কেননা যে ছেলেটা মারা গিয়েছে তার বয়স প্রায় আনুমানিক 25 থেকে 30 হবে, নতুন সদ্য বিয়ে করেছে বলে কথা। তার অকাল মৃত্যু, তার সে মারা গিয়েছে, তাকে যথারীতিভাবে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তখন আবারও কাজ শুরু করে দেওয়া হয়। তখন ওইখানে আরও একটি কাণ্ড ঘটে। যখন দুপুরবেলা হয়ে যায়, ওই সময় কিন্তু সকল যে লেবাররা ছিল তাদের খাবারের সময়টা হয়। ওই খাবারের সময়ে আরও একটি ঘটনা ঘটে। যখন ওই কন্ট্রাক্টরটা বাড়িতে চলে গিয়েছিল এবং কিছু লেবাররা ওই ব্রিজের উপর থেকে নিচে নামলেন, ওদের সাথে কিছু ইঞ্জিনিয়ারও ছিল। প্রায় ওখানে 14 থেকে 15 জন মানুষ ছিল, মানে কমতে কমতে। আর ওই মানুষগুলোর সঙ্গেই দুপুরবেলা একটা ঘটনা ঘটে যায়। তারা যখন খাওয়া দাওয়া করছিলেন, তারা সম্ভবত বাড়িতে যেতেন না, বাড়ি থেকে ভাত নিয়ে চলে আসতেন। আবার কোনো দিন কোনো হোটেল থেকে বা কোনো রেস্টুরেন্ট থেকে তারা খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিতেন, এভাবে আর কি। তো বরাবরের মতোই ওই দিন বাড়ি থেকে ভাত নিয়ে আসেন এবং সবাই মিলে ওইখানে খেতে বসেন। ভাত খেতে খেতে একজন পিছন থেকে লক্ষ্য করতে পারেন যে ওই যে গাঙের যে পানিটা রয়েছে ব্রিজের নিচে, ওই পানিতে কিছু একটা উমর হাম্মুর করছে, মানে মানুষের মতো কেউ একজন কাতরাচ্ছে। এটা সে দেখতে পায়। দেখার পরই সে আঙ্গুল দিয়ে ইশারা করে, দেখো ওই পানির মধ্যে কিছু একটা আছে। তখন ওই লোকটার কথা শুনে সব মানুষ পিছন দিকে তাকায়, তাকে সবাই একই দৃশ্য দেখতে পারে যে ওই পানি থেকে ঘুরে ঘুরে কিছু একটা ওঠার চেষ্টা করছে। তখন সবাই বিস্মিত হয়ে হাতের বাতটুকু ফেলে দেয় মাটিতে, অনেকে ভয় পায়, কিন্তু সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে সবাই দেখতে পারে যে ওই পানির নিচ থেকে টর্নেডোর মতো পানি ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে এমন একটি অবয়ব ওইখানে হাজির হয়। তখন ছিল ঠিক দুপুর, প্রায় মধ্য দিন শুরু হয়েছে, সূর্য ঠিক মাথার উপরে। এরকম একটা অবস্থায় একটি অবয়বের দেখা ছিল, কালো, তবে মাছের মতো ছিল। একদম অর্ধেক ছিল মাছ এবং অর্ধেকটা ছিল মানুষের মতোই বলা যায়, তবে সে একটা মাছের মতো দেখা যায়। সে উঠে বলছে যে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদের একটাকেও ছাড়বো না। আর এই ব্রিজ কোনোদিন এখানে আমরা বানাতে দিব না, আর তোমরা যতই চেষ্টা করো আমরা এই ব্রিজটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। তাই বলছি, এখানে কোনো ব্রিজ বানানোর চেষ্টাও করবা না। এই বলে অবয়বটি পানিতে ডুব দিয়ে চলে গেল। তখন ওইখানে থাকা লোকজন সবাই দেখতে পায় একই দৃশ্য। দেখতে পেয়ে এক একজনের মুখ আর মুখের জায়গায় নেই, সকলে ভয় পেয়ে কাবু হয়ে গিয়েছেন। কন্ট্রাক্টর আসার পর জিজ্ঞেস করা হয়, তখন ঘটনা খুলে বলেন এরকম এরকম হয়েছে। আবার ওই পাশে যে একটা বাজার ছিল, ওই বাজার থেকেও কিছু মানুষ যখন দুপুরে আসছিল বাজারে, তারাও দেখতে পায় যে এই অবয়বটিকে। তখন আস্তে আস্তে করে এক কান দুই কান হতে হতে, যেহেতু গ্রামের একটা তরিকা আছে, যেমন গ্রামের মধ্যে মানুষ হয় কি যে একটা ঘটনা যদি পায় তাহলে এক কান দুই কান হতে হতে এটা পুরো গ্রাম ছড়িয়ে যায়। ঠিক তেমনি ওই কথাটা পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে, এবং ওই যে ঘটনাটা, এটা শোনার পর ওইখান থেকে অনেক মানুষ, বড় বড় মানুষ, তারা এসে বাধা দেয় যে এখানে কোনো রকম ব্রিজ
নির্মাণ না করাটাই ভালো হবে। তখন ওই কন্ট্রাক্টরকে বলেন যে এই ব্রিজটা এখানে নির্মাণ না করলেই ভালো হবে। কিন্তু না, ওই যে ব্রিজের কন্ট্রাক্টর সে ছিল একটু লোভী টাইপের। সে ভাবছিল যে যদি আমি এখন এই ব্রিজের কাজটা ছেড়ে দেই তাহলে কর্তৃপক্ষের কাছ থেকে আমি টাকা পাবো না, আর টাকা না পেলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। তখন সে যেভাবেই হোক ওইখানে কাজ করবে বলে সিদ্ধান্ত করে, বলে যে কাজ চলবে এবং কাজ তোমাদেরই করতে হবে। এটা কি না কি দেখেছো উল্টাপাল্টা, এসব কিছু না, কাজ শুরু করো। তখন ওইখান থেকে আরও কয়েকজন লোক ছাঁটাই করা হয়, তবে ছাঁটাই করা হয়নি, তারা নিজ ইচ্ছায় ওখান থেকে চলে যায়। আর কিছু লোককে রাখা হয়, তাদেরকে খুব বেশি বেতন দেওয়া হবে বলে লোভ দেখিয়ে তাদেরকে ওইখানে রাখা হয়। তখন স্বাভাবিকভাবেই কাজ চলছিল, একদিন 2 দিন যাচ্ছিল। কাজ করতে করতে যখন ওই আগের মতো পিলারটাকে 3য় নাম্বার পিলারটি সিরিয়ালে চলে আসে, তখন ওই 3য় নাম্বার পিলারটিকে গাড়ার সময় হয়েছে। পিলারটিকে যখনই গাড়ে, তো নিচ থেকে তুলছিল, সব কিছু ভালোই চলছিল। আস্তে আস্তে তুলতে তুলতে অনেকটা তোলা হয়েছে। হঠাৎ যখনই পিলারটাকে জয়েন দেওয়া হবে, কিছু একটা অবয়ব পানির তল থেকে দিল জোরে একটা বাড়ি। একবারে খেয়ে ওই পিলারটা ভেঙে পড়ে, এবং ওই পিলারটা ভেঙে যাওয়ার সাথে সাথেই ওই উপরের যে ব্রিজের যে কাজের যে অংশটুকু ছিল, যেমন ইট, বালু, সিমেন্ট, তারপরে যে ওই জোড়া দেওয়া অংশগুলো ছিল, সবগুলো ভেঙে পড়ে যায় এবং নিচে থাকা মানুষ সবগুলো মারা যায়। এবং মারা যায় ওইখানে ওই কন্ট্রাক্টরও। তাদের অদ্ভুত মৃত্যুতে অনেক মানুষই এটার রহস্য খোঁজার জন্য ব্যাখ্যা চেষ্টা করে থাকে, কিন্তু এই রহস্য যে খুঁজতে হলে ভালো কিছু মানুষের কাছে যেতে হবে। তবে এখানে কিছু জ্ঞানী মানুষ বুঝতে পেরে গিয়েছিল যে তাদেরকে মেরেছে ওই মাছ, যে মাছটা কিনা ওই গাঙের মধ্যে বসবাস করে। এছাড়া আর কে মারবে? এই মাছটা তাদেরকে আগে হুমকিও দিয়েছিল, হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু তারা মানেনি। যাই হোক, ভালো হয়েছে যেটা হয়েছে। এই ভেবে কিছু মানুষ ছেড়ে দেয়, আবার কিছু মানুষ এটাকে ছাড়ে না। তারা ভাবলো যে এটার কোনো একটা ফায়সালা তদন্ত করবেই। তখন যেটা করা হয়, ওইখানে তখন নতুন নতুন কিছু ডুবুরি বের হয়েছিল। ওই ডুবুরি দুজনকে ডাকা হয়। তখন ডুবুরি দুজন রাজি হয়নি, বেশ কিছু টাকার বিনিময়ে দিয়ে তাদেরকে রাজি করানো হয়। তাদের কাজ হচ্ছে তারা পানির নিচে গিয়ে দেখবে যে কি আছে। তখন যথারীতিভাবে ওই ডুবুরিগুলো পানির নিচে লাফ দেন। ডুব দিয়ে যাওয়ার পর ওখানে তারা যা যা দেখতে পারেন, সেটা দেখার পর একজন ওইখানে রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে। তারা দেখছিলেন যে যখনই তারা পানির নিচে গিয়েছেন, পানির নিচে যখন ঘুরছেন কিছু দেখতে পারছেন না, তখনই তাদের একজনের হঠাৎ চোখ যায় বাম পাশ দিয়ে। বাম পাশে দেখতে পারে যে কেমন একটি মাছের মতো, তবে মাছ না, মানুষের মতো, তবে মানুষ না। এটি একটি অবয়ব, যার শরীরটা ছিল বেশ কালো, পুরো শরীরটা কালো। এই অবস্থা আর কি। এটা দেখার পর ওইখানে একজন সেন্সলেস হয়, এবং আরেকজন ছিল, উনি খুব শক্ত মনের মানুষ ছিলেন। উনি তাকে দেখতে পারে যে সে সেন্সলেস হয়ে যাচ্ছে, সে উপরের দিকে ভেসে উঠছে। তখন ওনাকে দৌড় দিয়ে গিয়ে ধরে এবং অক্সিজেনটা মুখে লাগান, এবং যথারীতিভাবে পানির উপরে চলে আসেন এবং উঠে ওনার চিকিৎসা করানো হয়। উপরে ওঠার পর জিজ্ঞেস করা হলে তারা বলেন যে এই অবস্থা দেখে এসেছে। তখন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ওইখানের লোকজনরা অনেক ভালো ভালো কবিরাজকে ডেকে আনে, এবং
কবিরাজের দ্বারা এই জায়গাটিতে বাঁধ দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, পরা পানি দেওয়া হয়, যেহেতু যাতে এরা এখান থেকে চলে যায়, এর জন্য অনেক রকমের কাজ করা হয়। কিন্তু কাজ যতই করুক, যেটা টাকার সেটা কি আর যাবে? এটাই হচ্ছে মেইন কাহিনীটা। তো প্রিয় লিসেনার্স, এই যে ব্রিজটা, এটা কিন্তু তারা আর কখনো বানাতে পারেনি, এবং ওই ব্রিজটাকে আর বানানোর জন্য কেউ চেষ্টাও করেনি। এখানে একটা শেষ রাস্তার মাথা গিয়ে অ্যাড হয়েছে, এপাশ থেকে ওপাশ থেকে। আর যতটুকু মানুষ যাওয়া আসা করে, এর আধা কিলোমিটার দূরত্বে আরেকটি ছোটোখাটো ব্রিজ নির্মাণ হয়েছে। সেই ব্রিজ দিয়েই মানুষ আসা যাওয়া করে থাকে, এবং ওই ব্রিজ দিয়েই এখন মানুষ চলাফেরা করে। তবে এটা এখন যে ঘটনাটা আপনাদের মাঝে বললাম, সেটা আজ থেকে প্রায় 45 বছর আগের ঘটনাটি, যেটি ঘটে গিয়েছিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের আমাদের ভয়ানক ঘটনাগুলো, যে ঘটনাগুলো ইতিমধ্যেই আপনাদের মাঝে আমরা উপস্থাপন করে দিয়েছি। আমরা আপনাদের জন্য সেরা বাছাইকৃত ঘটনাগুলো আমরা কালেক্ট করে থাকি। এটা করতে আমাদের অনেকটা কষ্ট হয়, তো আপনাদের জন্য আমরা একটু কষ্ট করতে রাজি আছি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের মাঝে আরও একটি কথা রিকোয়েস্ট করে বলতে চাইব যে আমাদের আজকের যে 3টা এপিসোড, 3টা ঘটনা নিয়ে আপনাদের মাঝে একটা এপিসোড বানিয়ে নিয়ে আসলাম। তো 3টা ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন, এবং ভিডিওতে লাইক দিন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা আমাদের চ্যানেলটিকে ভেরিফিকেশনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে একটা সুন্দর উপহার আপনাদেরকে দিতে পারবো, তাই সবসময় আমাদের সাথেই থাকুন। আর প্রিয় লিসেনার্স, যদি আপনাদের সাথে বা আপনাদের কোনো আত্মীয়র সঙ্গে কোনো রকমের কোনো ভৌতিক ঘটনাগুলো ঘটে গিয়ে থাকে, সেই ঘটনাগুলো আপনারা চাইলে আমাদের কাছে শেয়ার করতে পারেন। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চাইলে আমাদের ইমেলে আপনারা লিখে বা রেকর্ডিং করে উভয়ভাবে আপনারা আমাদের মাঝে আপনাদের ঘটনাগুলো উপস্থাপন করতে পারেন, এবং সেই ঘটনাগুলো আমরা আমাদের শ্রোতাদের কাছে উপস্থাপন করব। তো প্রিয় লিসেনার্স, যদি কোনো রকমের ঘটনা ঘটে যায়, তাহলে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে, এবং আমরা আপনাদেরকে নতুন নতুন ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করব সবসময়। যদি আপনার সাথে থাকেন, তাহলে আমাদের আরেকটু সহজ হবে আমাদের পথটা অতিক্রম করা। তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা যেন এগিয়ে যেতে পারি, তার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আমরা অনেকটা এগিয়ে এসেছি, এটা শুধুমাত্র আপনাদের জন্য এসেছি, এবং আপনাদের হাত ধরে আমরা অনেকটা এগিয়ে যেতে চাই। তাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চলেছি। তো দেখা হচ্ছে কালকে কোনো নতুন একটি এপিসোড নিয়ে। তো কালকের যে এপিসোডগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব, সেই ঘটনাগুলো আমি মনে করি আজকের থেকে অনেক বেস্ট হবে। তো কালকের ঘটনাগুলো আপনারা শুনবেন, আশা করি আপনাদের একটা ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।